শাহাবুদ্দিন চুপ্পুকে সংবিধানের দোহাই দিয়ে তাকে বাঁচানোর একটা প্রচেষ্টা আমরা খেয়াল করছি। শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পরেও কি রাষ্ট্রপতি আছে নাকি? একটা সংবিধান সংশোধন কমিটি করা হয়েছে, এটা জাতির সঙ্গে একটা প্রতারণা। জাতি চেয়েছে বাংলাদেশে একটা নতুন ভিত্তিমূলের ভিত্তিতে, একটা নতুন কাঠামোতে নতুন ভাবে একটা সংবিধান প্রণয়ন করা হবে, কিন্তু সেটা না করে আবারও কাটা ছেঁড়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে। ওই কাটা ছেঁড়া এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে বাংলাদেশে, আজকে সংবিধান সংশোধন হবে, কালকে কোর্টে রিট হবে, তারপরে দেখা যাবে সেই সংবিধানের সংশোধনীকে স্থগিত করে দেওয়া হয়েছে, সেই সংশোধনীকে বাতিল করে দেওয়া হয়েছে। মানুষের যত আকাঙ্ক্ষা আছে সমস্ত কিছুকে ধূলিসাৎ করে দেওয়া হতে পারে। এমন ধরনের নীল নকশার দিকে বাংলাদেশকে আমরা যেতে দিতে পারি না। এই সংবিধানের দোহাই দিয়ে এখন একজন স্বৈরাচারের দোসর, কুখ্যাত মানি লন্ডারার, অর্থ পাচারকারী, ব্যাংক লুটেরা, ব্যাংক দখলকারী এবং গণহত্যার সহযোগী শাহাবুদ্দিন চুপ্পুকে সংবিধানের দোহাই দিয়ে তাকে বাঁচানোর একটা প্রচেষ্টা আমরা খেয়াল করছি। শাহাবুদ্দিন চুপ্পু বলে যারা গ্রেফতারের কথা বলছে তারা 51 অনুচ্ছেদ দেখুক। আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলে রাষ্ট্রপতিকে তো গ্রেফতার করা যায় না। আমরা বলতে চাই শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পরেও কি রাষ্ট্রপতি আছে নাকি? এখন তো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আছেন, আমাদের মাননীয় স্পিকার মহোদয় এখন রাষ্ট্রপতি আছেন। সেই রাষ্ট্রপতি যিনি এখন অ্যাক্টিং রাষ্ট্রপতি, যিনি দায়িত্ব পালন করছেন, তাকে তো আমরা গ্রেফতার করতে বলি নাই। রাষ্ট্রপতির দায় মুক্তির বিধান কোন চিরস্থায়ী বন্দোবস্ত না। যতক্ষণ রাষ্ট্রপতি ততক্ষণ 51 অনুচ্ছেদ বলে তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা করা যায় না, কিন্তু যখন তিনি আর রাষ্ট্রপতি থাকেন না তখন তাকে গ্রেফতার করতে আর কোনো আইনি বাধা নাই। এই বাংলাদেশে এরশাদ যে স্বৈরাচার কায়েম করেছিল, তখন 90-এর আন্দোলনের পরে, অভ্যুত্থানের পরে 6 দিনের মাথায় এরশাদকে গ্রেফতার করা হয়েছিল। এরশাদ তো রাষ্ট্রপতির পদ থেকে 6 দিনের মাথায় যদি গ্রেফতার হতে পারে, যদি আমাদের অতীতের প্রেসিডেন্স থেকে থাকে, অতীতের যদি নজির থাকে, সে নজির থাকা সত্ত্বেও এমন ধরনের কথা বলা একটা মূর্খতার শামিল। জনগণকে আর মূর্খ করে রাখা যাবে না। জনগণ এটা জানে এই বাংলাদেশে যারা স্বৈরাচার কায়েম করেছিল তাদের সব থেকে বড় দোসর ছিল এই শাহাবুদ্দিন চুপ্পু। ছাত্ররা তো তার কাছেও গিয়েছিল 14 জুলাইতে, যে কোটা ব্যবস্থা সেটাতে একটা সুরাহা করে দেন, কিন্তু রাষ্ট্রের অভিভাবক হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু তখন শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেয় নাই। এই কারণে আমরা স্পষ্ট করে বলি, সংবিধানের 51 অনুচ্ছেদের দোহাই দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেফতার ঠেকানো যাবে না। 51 অনুচ্ছেদে শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেফতারের বিপক্ষে কোন ধরনের কোন সুরক্ষার অবশিষ্ট নাই। ভাইরা আমার, আমরা খেয়াল করে দেখছি এই বাংলাদেশ রাষ্ট্র কাঠামোটাকে একটা দলীয়করণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বিএনপি একদিকে বলে বহুদলীয় গণতন্ত্র তারা নিয়ে এসেছে, আর একদিকে বাংলাদেশের প্রত্যেকটা স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে আর প্রত্যেকটা স্বতন্ত্র প্রতিষ্ঠানে তারা তাদের দলীয় লোকদেরকে নিয়োগ করছে। সিটি কর্পোরেশনে তাদের দলীয় লোক, ইউনিয়ন পরিষদেও তাদের দলীয় লোকদেরকে তারা বসাচ্ছে, জেলা পরিষদেও তারা তাদের দলীয় লোকদেরকে বসাচ্ছে। বাংলাদেশটাকে তারা এক দলীয় একটা শাসন কাঠামোর দিকে নিয়ে যাওয়ার ফিকির তারা করছে। আরো দুঃখজনক ব্যাপার, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপি নির্বাচন কমিশনকেও দলীয়করণের মাধ্যমে দখল করার পায়তারা করছে। তাদের দলের একজন ব্যক্তি, তিনি আগে আমলা ছিলেন, সরকারি চাকরি থেকে পদত্যাগ করার পরে বিএনপির রাজনীতির সাথে সরাসরি যুক্ত হয়েছেন, সরাসরি দলে নাম লিখিয়েছেন। বিএনপি নির্বাচনের সময়টাতে দলীয়ভাবে নির্বাচনের কর্মযজ্ঞের মধ্য দিয়ে যিনি গিয়েছেন,
সেরকম একজন ব্যক্তিকে এখন যদি নিয়ে এসে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব করা হয়, তাহলে স্পষ্ট ধরা পড়ে নির্বাচন কমিশনটাকেও তারা নিরপেক্ষ রাখতে চায় না। ভাইরা আমার, পরিস্থিতি যাই হোক, এই বাংলাদেশের মানুষেরা সামনের স্থানীয় সরকার নির্বাচনে তারা জনগণের পক্ষে যারা আছে তাদের পক্ষেই তারা অবস্থান গ্রহণ করবে। এবং সে কারণেই সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। সেই প্রস্তুতির অংশ হিসেবে আপনাদের জীবননগর পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে আমরা সোহেল পারভেজকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। আমরা আশাবাদী, আপনারা যদি সোহেল পারভেজ ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করেন, সোহেল পারভেজ ভাই আপনাদের পৌরসভার মানুষের সকল ধরনের অভাব অভিযোগ থেকে শুরু করে নিয়ে সকল নাগরিক সেবা তিনি প্রদান করবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় জীবননগরবাসী, বক্তব্য দীর্ঘায়িত করব না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা হাঁটি হাঁটি পা পা করে আপনাদের কাছে পর্যন্ত এসেছি। ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রতিটা প্রান্তে জাতীয় নাগরিক পার্টি পৌঁছে গেছে। বাংলাদেশের মানুষের মধ্যে জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে একটা জোয়ার তৈরি হয়েছে। এমনকি এবারের জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষেরা জাতীয় নাগরিক পার্টিকে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে ভোটের মধ্য দিয়ে তারা স্বীকৃতি দিয়েছে। অথচ দুর্ভাগ্যের বিষয়, জেলা আইন শৃঙ্খলা কমিটিতে শুধু বিএনপির লোকদেরকে টাকা হয়, এনসিপির লোকদেরকে টাকা হয় না। আমরা বলতে চাই, আইন শৃঙ্খলার যদি বেহাল দশা থাকে, সরকার দল বিএনপির লোকেরা গিয়ে আইন শৃঙ্খলা মিটিংকে সেটা বলবে না। তারা বরং ক্ষমতার অপব্যবহার করবে। যদি আইন শৃঙ্খলা কমিটিগুলোকে সঠিকভাবে ফাংশন করাতে হয়, অবশ্যই প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা উপজেলায় উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধিদেরকে আইন শৃঙ্খলা কমিটিতে রাখতে হবে। ভাইরা আমার, আমরা কোন ধরনের সিন্ডিকেট চাই না, আমরা জোর জবরদস্তি চাই না। আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিতে চাই। সেই যাত্রায় আমরা চাই না কেউ বাধা তৈরি করুক। যদি বাধা তৈরি করে, আমরা কিন্তু জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকি সবসময়। কারণ 24 আমাদেরকে নতুন জীবন দিয়েছে, অতএব জীবনের ভয় আমরা আর করি না। ভাইরা আমার, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই বাংলাদেশে একটা মধ্যমপন্থী জায়গা থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে গণতন্ত্রের মধ্য দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করে একটা রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, যে রাজনীতিতে এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের অংশগ্রহণ থাকবে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষিত হবে, এমন একটা রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমাদের কাছে খবর এসেছে 2 দিন আগে এই জীবননগরে 4 জন ভারতীয় নাগরিককে পুশিং করানো হয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ট্রেস করতে পারে নাই, তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে পারে নাই। এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় বাংলাদেশের সীমান্তকে আমরা ফেলে রাখতে পারি না। যদি প্রয়োজন হয়, সীমান্ত রক্ষার যদি ডাক আসে, তাহলে এই জীবননগরবাসী কি সীমান্ত রক্ষার জন্য প্রস্তুত আছে?